আচ্ছা, তাহলে থ্যাংক ইউ চাচা, আমার একটু থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মাহাদি, তুমি একটু বলো যে এই বর্ণটিকে আমরা কি বলি? আচ্ছা, তাহলে আমরা সাধারণত বলি স্বরেয়। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আসলে আমরা যে স্বরেয় বলি, আসলে কি সঠিক উচ্চারণ কি স্বরেয় কি না, তো আমরা এটা নিয়ে পরে কথা বলবো। তাহলে এতদিন আমরা কি বললাম সেটা নিয়ে আলোচনা করব। আমরা যে এই যে একটু আগে কথা বললাম বাংলা ভাষা নিয়ে, কেন আমরা বাংলা ভাষা, তাহলে আমরা জানলাম যে শুদ্ধভাবে বাংলা ভাষাটা বলা আমাদের সবার জন্য দরকার, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমরা কেন বলছি না শুদ্ধভাবে? এই যে কেন বলছি না, এটি নিয়ে আমরা মোটামুটি 5টি কারণ আমরা বের করতে পারি। এই যে শুদ্ধভাবে বাংলা বলতে না পারা বা না বলা, এর আমরা 5টি কারণ, মূল কারণ 5টি, আরো অনেক ছোট কারণ থাকতে পারে। সে কারণগুলো কি? 1 নম্বর কারণ হচ্ছে যে বাংলা ভাষার লিখিত রূপের সাথে বহু ক্ষেত্রে তার উচ্চারিত রূপ এক নয়। অর্থাৎ আমরা যেভাবে লিখছি বাংলা, কিন্তু যখন উচ্চারণ করছি সেভাবে করছি না। এর পিছনে কারণ আছে, আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। কারণ কি? আমরা একটু আগে বলেছিলাম বাংলা ভাষা হাজার বছরের ইতিহাস। আর এই বাংলা ভাষায় এখন পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ কথা বলে, এবং বাংলা ভাষার অবস্থান পঞ্চম। এই পৃথিবীতে যারা ভাষায় কথা বলে তার মধ্যে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। তাহলে আমাদের ভাষা অবস্থানটা খুব ভালো। এবং পৃথিবীতে প্রায় 3,500 ভাষা মানুষ কথা বলে, 3,500। এর মধ্যে বাংলা পঞ্চম স্থান অর্জন করেছে। তাহলে অনেক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন যেহেতু বললাম বাংলা ভাষাটা এসেছে হাজার বছরের ইতিহাস, আমরা পিছন দিকে যদি তাকাই 1000 বছর আগে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ চর্চা করত সংস্কৃত ভাষা। এই অনেকগুলো শব্দ বাংলা ভাষায় সংস্কৃত থেকে এসেছে। সেই সংস্কৃত ভাষার লিখিত রূপ যা, আমরা সেটিকে সেভাবে অনেক সময় উচ্চারণ করি না। সংস্কৃত রূপ উচ্চারণটা কঠিন। সেই জন্য আমরা ভাষায় লিখলেও, বাংলা নয় যা লিখলেও, কিন্তু উচ্চারণে আমরা সেটাকে পরিবর্তিত রূপে উচ্চারণ করি। এজন্য আমাদের লিখিত রূপে যদিও লিখতে একরকম লিখি, কিন্তু বলতে আমরা অন্যভাবে বলি। এটি একটি কারণ। এজন্য অনেকেই এই নিয়মটা জানে না, যার কারণে তারা এই উচ্চারণটা ভুল হয়ে যায় অনেক সময়। এটি একটি কারণ। আর বাংলা ভাষার বর্ণ আছে একাধিক। আমরা জানি বাংলা ভাষার বর্ণ আছে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তো মোট বর্ণ হচ্ছে 50টি। আমরা খেয়াল করবো, একটু পরে দেখব যে একাধিক বর্ণ কিন্তু তার উচ্চারণ ধ্বনি একই রকম। যেমন আমরা যদি বলি যে জ বলি, জ, তা জ 2 রকম জ আছে। একটাকে আমরা বলি বর্গীয় জ, আর একটাকে বলি অন্তস্থ জ। কিন্তু যখন আমরা বলি যে বর্গীয় জ দিয়ে কোনো একটি শব্দ আর অন্তস্থ জ দিয়ে কোনো একটি শব্দ, কিন্তু এখানে কিন্তু তারতম্য বোঝা যায় না, বানানটা বোঝা যায় না, যেহেতু ধ্বনি একই রকম। এই যে বর্গীয় জ যদি বলছি বর্গীয় জ, অন্তস্থ জ, কিন্তু জ বলছি, তো জ একই রকম। তাহলে ভাষা বর্ণ আছে অনেক, এরকম আরো আছে। যেমন স আছে, 3টি স আছে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, কিন্তু সবগুলো কিন্তু আমরা স বলছি। এটি একটি কারণ। তাহলে স গুলো যদি আমরা ঠিক মতো জানি, তাহলে উচ্চারণটা আমাদের ঠিক হবে। আবার বর্ণ আছে একটি, কিন্তু ধ্বনি তার একাধিক। আমরা বর্ণ আছে, আমরা দেখব যে আমরা বলছি এই যে একাধিক বললাম, এখানে বর্ণটা কি আছে? এ আছে। আর আমরা যদি এটাকে বলতাম একটা, তাহলে এর উচ্চারণ কিন্তু এর মতো হয়ে গেল। তাহলে এর উচ্চারণ 2 রকম হয়ে গেল। একটা এর মতো, এটা একাধিক বলছি, এর এটা একাধিক আবার একটাকে বলছি একটি, এই একটি কি এ বলছি, আর এখানে বলছি একাধিক এর উচ্চারণ কখনো বলছি ধ্বনি, আর এর উচ্চারণ কখনো এ বলছি ধ্বনি। তাহলে আমরা শুনতে এ কখনো এর মতো শুনছি, এখানে এ কখনো এর মতো শুনছি। তাহলে এটি একটি কারণ যে বর্ণ একাধিক থাকলেও উচ্চারণ ধ্বনি একটি, আবার ধ্বনি একাধিক হলেও কিন্তু বর্ণ আছে
এটি একটি কারণ, দুটি কারণ। আর একটি কারণ আছে যে আমাদের বর্ণমালা আছে, আমরা দেখব একটু পরে, যে মহাপ্রাণ বর্ণ আছে, অল্প প্রাণ বর্ণ আছে। তা আমরা মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ, এটা আমরা ঠিক মতো যদি উচ্চারণ না করি, তাহলে মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ মতো হয়ে যাবে। তখন আমাদের যারা উচ্চারণ ঠিক মতো করতে পারে না, আমাদের বুঝতে সমস্যা হয়। এটি একটি কারণ যে আমাদের বর্ণমালার কোনটি মহাপ্রাণ আর কোনটি অল্প প্রাণ, এটা আমাদের জানা দরকার। আর একটি কারণ আমাদের আঞ্চলিকতা। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে কথা বলে, যার জন্য এক অঞ্চলের বাংলা অন্য অঞ্চলের বাংলা বুঝতে পারে না, কষ্ট হয়। সেটাও একটি কারণ। এটা কারণ হচ্ছে আঞ্চলিকতার প্রভাব। আর একটি কারণ হচ্ছে যে আমাদের ভাষার প্রতি অযত্ন, অবহেলা। তো এই মোট 5টি কারণ, এই জন্য আমরা শুদ্ধভাবে অনেক সময় বাংলা বলতে পারি না। তো আমরা একটু এগিয়ে যাব, এই কারণগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা একটু সংক্ষেপে লিখেছি, আর একটু বোঝার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা 1 নম্বর কারণটা একটু দেখব, যে বাংলা ভাষার লিখিত রূপের সাথে বহু ক্ষেত্রে তার উচ্চারিত রূপ এক নয়, যেটি আমরা আগে বলেছি। এই যে আমরা লিখছি কি, আ স্বরে আ বলি, আমরা স্বরে আ বলি, ত ম দীর্ঘইকার অন্তস্থ অ, লিখছি কি আত্মীয়, কিন্তু আমরা বলছি কি আত্মীয়। তাহলে লিখতে গিয়ে কিন্তু আমরা লিখছি আ ত ম দীর্ঘইকার অন্তস্থ। আমরা কিন্তু লেখার মতো যদি উচ্চারণ করতাম তাহলে বলতে হতো আত্মীয়, কিন্তু আমরা বলছি কি আত্মীয়। এরকম আরো উদাহরণ আমরা দেই, যেমন আমরা লিখছি ভ দন্তস্ব ম, ভস্ম, কিন্তু আমরা বলছি কিন্তু ভস্য। তাহলে লেখা আর বলা পার্থক্য, উচ্চারিত রূপ আলাদা। আর একটি আমরা দেখি বিশ্ব, আমরা লিখছি ব রস্যইকার তাহলে স ব, তাই এটি উচ্চারণ করলে হবে বিশ্ব, কিন্তু আমরা উচ্চারণ করছি বিশ্ব। আবার এখানে লিখছি বিদ্বান, ব রস্যইকার দ ব আকার দন্ত ন, লিখছি বিদ্বান কিন্তু বলছি কি বিদ্যান। আবার লিখছি কি উদ্যান, এখানে কি আছে রস্যু দ জ ফলা আকার দন্ত ন, কিন্তু বলছি কি উদ্যান। তাহলে আমরা একটু উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আছে। আমরা বুঝলাম যে 1 নম্বর কারণ কি, এই শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে, এই সংস্কৃত প্রভাব আছে, এই জন্য বানানে এরকম আমরা দেখছি অনেকগুলো সংস্কৃত ভাষা একটু কঠিন, সেরকম এখানে যুক্ত বর্ণ থাকে বেশি, কিন্তু আমাদের উচ্চারণের সুবিধার্থে আমরা সেইটিকে সহজ করে উচ্চারণ করি। এই উচ্চারণের পদ্ধতি আমরা বলি প্রাকৃত ভাষায়, প্রাকৃত ভাব, প্রাকৃত প্রভাব, মানে আমাদের দেশে চলতে চলতে এই উচ্চারণটা পরিবর্তিত হয়ে আমাদের এরকম হয়ে গেছে। তাহলে এই একটি নিয়ম আমরা জানলাম, যে আমাদের লেখা দেখে যদি উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণটা শুদ্ধভাবে হবে না। তাহলে আমাদের এই নিয়ম জানতে হবে যে কোনটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, কোনটি সংস্কৃত শব্দ, সেটা উচ্চারণ কি হবে, এই নিয়মটা জানতে হবে। আমরা নিয়ম একটু পরে জানবো। এটি একটি, আমরা 1 নম্বর কারণটা ব্যাখ্যা করলাম। আমরা দ্বিতীয় কারণটা একটু আলোচনা করব। আমরা একটু আগে বলেছি যে বাংলা ভাষার বর্ণ আছে একাধিক, কিন্তু তার ধ্বনি প্রতীক এক। এটা আমরা একটু দেখি, যে লিখিত রূপ আমরা লিখছি কি জনগণ। আমরা জনগণ বানান যখন লিখি তখন কিন্তু জর পরে দন্তন্য আর গর পরে মূর্ধন্য ন লিখছি, কিন্তু উচ্চারণ করছি জনগণ। তাহলে এই ন একই রকম, আলাদা উচ্চারণ আমরা করতে পারছি না। একটু আগে বলেছিলাম যেমন জামাই, জামাই আমরা লিখতে কি লিখি বর্গীয় জ আকার ম আকার রস্যই। আবার জম, এই জমটা লিখছি অন্তস্থ জ, কিন্তু উচ্চারণ করার সময় আমাদের কি রকম উচ্চারণ হচ্ছে, জামাই জম, সব জর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে লিখিত রূপ 2 রকম থাকলেও আমার উচ্চারিত রূপ কিন্তু একরকম। আরেকটি আছে, যেমন 3টি বর্ণ আছে, একটু আগে বলেছিলাম যে সবিশেষ, আমরা দন্ত স লিখলাম, ব রস্যইকার লিখলাম, তাহলে স একার মূর্ধন্য স লিখলাম, 3টি স এখানে লিখেছি, কিন্তু যখন আমরা বলছি সবিশেষ, সবগুলি উচ্চারণ তালব্য স্বর মতো হয়ে যাচ্ছে।
তাহলে এটি একটি কারণ। আর একটি কারণ বলেছিলাম যে বর্ণ আছে একটি কিন্তু তার ধ্বনি প্রতীক একাধিক। যেমন আমরা লিখছি কিন্তু অ ত, আমরা কি বলছি অ তো, এখানে অ ঠিক আছে উচ্চারণ, ত ওকার তো বলছি। আবার যখন লিখছি অ ত রস্বইকার তখন কিন্তু আমরা অতি বলছি না, আমরা কি বলছি অতি। এই অ দিয়ে লিখছি ঠিকই, কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে ও, ওর মতো। তাহলে উচ্চারণটা পার্থক্য হয়ে গেল। আমি দুই জায়গায় অ দিয়ে লিখলাম, এক জায়গায় অ থেকে গেল, আর এক জায়গায় উচ্চারণে ও হয়ে গেল, তাহলে একটা পার্থক্য হয়ে গেল। সেরকম যেমন ম ত আমরা লিখছি মতো, আবার এখানে ম ত রস্বইকার মতি লিখছি কিন্তু বলছি মতি। তোমার মতি ভালো নয়, আমরা মতি ভালো নয় বলি না। তাহলে এখানে মটা কখনো অ হচ্ছে কখনো ও হচ্ছে। আবার একটু আগে বললাম যে আমরা এ ক ট রস্বইকার লিখছি, এটা বলছি আমরা একটি। এ এখানে ঠিক উচ্চারণ আছে, যখন আমরা বলছি এ ক ট আকার তখন এটা উচ্চারণ হচ্ছে একটা। এ কখনো এর মতো উচ্চারিত হচ্ছে, এ কখনো এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে এটি হচ্ছে ২ নম্বর কারণ, যে বর্ণ একাধিক থাকলেও উচ্চারণ হচ্ছে একরকম, আবার বর্ণ একটি কিন্তু উচ্চারণ হচ্ছে একাধিক। এটি একটি কারণ, আমরা একটু ব্যাখ্যা করে দেখলাম। আমরা অনেক আরো উদাহরণ থাকবে, আমরা একটু বোঝার জন্য কয়েকটি উদাহরণ এখানে দিলাম। আমরা ৩ নম্বর কারণটা নিয়ে একটু আলোচনা করব। মহাপ্রাণ এবং অল্প প্রাণ বর্ণগুলোর উচ্চারণে পার্থক্য না করা। আমরা দেখি আমরা লিখছি ক থ আকার কথা, কিন্তু আমরা যখন বলছি খেয়াল করবো অনেকেই কথা না বলে কথা বলছে, যে তোমার কথা বোঝা যায় না। আমরা বুঝা যায় না বললাম না, তোমার কথা বোঝা যায় না, বোঝা বললাম। তাহলে এখানে বোঝার জায়গায় বোঝা বললাম, কথার জায়গায় কথা বললাম, তাহলে এই থটা ছিল মহাপ্রাণ। কিন্তু আমরা এখানে সঠিক উচ্চারণ না করার জন্য কথা তা হয়ে যাচ্ছে। সেরকমই একটি ফলের নাম আছে আমরা, যদি বলি যে তোমরা কি খাও, যে আমরা খাচ্ছি, এই যে আমরা খাচ্ছি, এই আমরা কিন্তু আমরা হয়ে গেলাম, আমরা হলো না। এই যে রা উচ্চারণ ঠিক মতো না করার জন্য আমাদের আমরাটা আমরার মতো হয়ে গেল। তাহলে ভুল উচ্চারণ হলো, আমরা বলছি একটা ফলের নাম কিন্তু বলছি আমরা, তাহলে ফলের নাম তো আসলো না। তো এরকম এটা কিন্তু ছিল একটু রা বলার কথা ছিল, সেখানে রা বললাম, তাহলে উচ্চারণ আমরা ভুল করছি। অন্ধ, যেমন অন্ধ লোকে দেহ আলো, আমরা বলি অন্ধ লোকে দেহ আলো, তো অন্ধ বলি, অন্ধ বলি না, তো ধ উচ্চারণটা ঠিক মতো করছে না। সেরকম অন্ধটা অনেক সময় অন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ, যে জানালা বন্ধ করো, আমরা জানালা বন্ধ করো, বন্ধ জায়গায় বন্ধ করো, তাহলে বন্ধ ঠিক মতো উচ্চারণ না করলে ধটা দর মতো হয়ে যাবে, তাহলে এটা ভুল। ঝাল, অনেক ঝাল লাগছে, অনেকে অনেক জাল লাগছে, অনেকে এই ঝালকে জাল বলে ফেলে, ভুল করে ফেলে। তাহলে আমরা ঝ লিখলাম, বললাম জ। হঠাৎ বৃষ্টি এলো, আমরা তো বলি না এ তুই হঠাৎ আসলি কেন, হঠাৎ, হঠাৎ বলি, হঠাৎ, হঠাৎ বলতে হবে, তাহলে ট বলে ফেলাম, কিন্তু ছিল কিন্তু ঠ, আমরা বললাম হঠাৎ। তাহলে এটা আমাদের সচেতনতা অভাব, মহাপ্রাণ কোনটি অল্প প্রাণ কোনটি এটা আমরা খেয়াল করছি না। এটি একটি। বৈশাখ মাসে আম পাকে, আমরা বৈশাখ মাসে আম পাকে, বৈশাখ মাসে অনেক আম পাওয়া যায়। বৈশাখ, বৈশাখ খ না বলে আমরা কি বলি, অনেক সময় এটাকে ক বলে ফেলি। বৈশাখ খটা এখানে ধরতে হবে, আমরা ধরি না, অনেক সময় ক হয়ে যায়। যেমন লেখাপড়া করতে ভালো লাগে না, লেখাপড়া আর বলি না, লেখাপড়া বলি, লেখাপড়া ভালো লাগে না। আমি এখন বই পড়ি, আমি এখন বই পড়ি বলি, পড়ি বলি না, পড়ি। তাহলে এখানে পড়ি জায়গায় পড়ি হয়ে গেল, উচ্চারণ ঠিক মতো হচ্ছে না। নাড়ি, যেমন নাড়ি, এই নারীটির ডাক্তার নাড়ি দেখছে, তা নাড়ি হচ্ছে পালস, আর নারী হচ্ছে একটি মহিলা, তাহলে আমরা অনেক সময় নাড়ি না বলে নারী বলে ফেলি, সেজন্য এটা উচ্চারণ ভুল হচ্ছে, নাড়ি আর নারী। বাংলা ভাষা শিখতে অনেক সহজ, অনেক সুবিধা আছে। এই সুবিধা বলতে গিয়ে অনেক সময় আমরা সুবিধা বলে ফেলি, যে এটাতে কোনো সুবিধা নেই, সুবিধা, এই ধ উচ্চারণটা ঠিক মতো আসছে না। সেরকম আমার শখ বাংলা শুদ্ধভাবে বলা, আমার শখ বাংলা শুদ্ধভাবে বলা, শুদ্ধ, শুদ্ধ আর বললাম না, আর শখ বললাম না। তাইলে এগুলো হচ্ছে যে মহাপ্রাণ
অল্প প্রাণ হয়ে যাচ্ছে। আবার উল্টো হয়ে যায় অনেক জায়গায়, যে অল্প প্রাণ মহাপ্রাণ হয়ে যায়। যে তোমরা কি খাও? সাধারণত মেয়েরা বলে আমরা খাচ্ছি। আমার নাম রহিমা, আমার, মানে একটু স্টাইল করে বলতে চায়, তখন আমার জায়গা হয়ে যায়, আমার আর হয় না। কথা, অনেক এলাকায় আছে কথাকে কথা বলে ফেলে, যে তোমার কথা তো ভালো না। অনেক এলাকা বাংলাদেশে আছে, যেমন সিলেট অঞ্চলে আছে কে খ বলে ফেলে। যেমন বরিশালের দিকে আছে আমাদের অঞ্চলে, যে বোনকে বোন বলে ফেলে, যে তোমরা কয় বোন কয় ভাই? আমরা 3 বোন 2 ভাই। তো বোনকে বলে বোন, ভাইকে বলে ভাই, উল্টো যায়। তো এরকম অনেক সময় অল্প প্রাণ মহাপ্রাণ হয়ে যায়। তাহলে এটি একটা কারণ। এটা আমাদের জানতে হবে যে কোনটা মহাপ্রাণ, মহাপ্রাণ উচ্চারণের কৌশল কি, এটা জানতে হবে। জানলে আমাদের সচেতন থাকলে এই ভুলগুলো কমে যাবে। আমরা 4 নম্বর কারণ একটু আগে বলেছিলাম, যে আঞ্চলিকতা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দেশে সব জেলায় একটু খেয়াল করলে দেখা যাবে যে আঞ্চলিকতার প্রভাব আছে। যে চট্টগ্রাম, তার তারা যেভাবে কথা বলে মার সাথে, ভাই বোনের সাথে, সেইভাবে কথা যদি আমাদের সঙ্গে বলে আমরা সব বুঝতে পারবো না। সেরকম সিলেট, ময়মনসিংহ আছে, তারপরে ঢাকা, সব জায়গায় কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সব জেলায়, ইভেন এই যে আমি এখানে তো বিভাগ দেখালাম, প্রায় সব জেলায় কিছু কিছু আঞ্চলিকতা আছে। এইটি আমাদেরকে, এই আঞ্চলিকতা কিভাবে আসলো? যেহেতু মার ভাষা ছিল, মা যেখানে, আমি যেখানে লালন পালন হয়েছি, সেটি একটা ব্যাপার। মা যেভাবে কথা বলেছে, আমি তো ছোটবেলায় মার কাছ থেকে কথা শিখেছি। মা যদি চট্টগ্রামে ভাষা কথা বলে, আমি তো সেভাবে শিখবো। তাহলে এটি একটু অনেক বড় একটা বিষয়, আঞ্চলিকতা একটা বড় প্রভাব পড়ে। এটিও একটা আমাদের কারণ। আর 5 নম্বর কারণটা আমরা বলেছি, বাংলা ভাষার প্রতি আমাদের অযত্ন। কিন্তু আমরা যে অযত্ন বলবো, এটা অনেকেই মন খারাপ করতে পারে, যে আমাদের দেশ ভাষার জন্য 52 সালে তারা শহীদ হয়েছে। এই যে অনেকেই জীবন দিয়েছে, এবং ভাষার জন্য বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছে, বাংলা ভাষা আমাদের রাষ্ট্রভাষা করব। এটা হলো আমাদের আবেগ। কিন্তু যদি আমরা আসলে পিছনের দিকে ফিরে তাকাই, এই যে একটু আগে বললাম পরিবারে, এটা মূল বিষয় হলো, যে অযত্নের কথা বলা হলো, যে পরিবারে যদি এটি যদি খেয়াল করে যে বাংলা ভাষা পৃথিবীর 5ম স্থান, 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাহলে বাংলা ভাষার প্রতি একটা দরদ, মায়া জন্মাবে, যে এই ভাষা অনেক মূল্য আছে, অনেক মানুষ কথা বলে, এবং এই ভাষার জন্য আমাদের দেশ আলাদা হয়েছে, এই ভাষার জন্য অনেক জীবন দিয়েছে। এগুলো যদি মারা জানে, তাহলে মারা কি করবে? চেষ্টা করবে, মা বাবা, কারণ একটু শিশু যখন জন্ম নেয়, তখন তার কাছে কে থাকে? মা বাবা, এবং যদি বড় ভাই বড় বোন থাকে, তারা থাকে। ওই শিশুটির ভাষা সাধারণত মা বাবা ভাই বোনের কাছ থেকেই শেখে। তা মা বাবা ভাই বোন যদি সচেতন থাকে, শিশুর সাথে যদি শুদ্ধভাবে কথা বলে, তাহলে কিন্তু শিশু জন্মগতভাবে শুদ্ধভাবে কথা বলবে। আমরা অনেক সময় পরিবার থেকে দেখা যায় যে অনেক শিশুদেরকে তারা ইংরেজি ভাষা শেখার জন্য আমরা শিক্ষক দেই, যে ঠিক মতো ইংরেজি বলতে পারে না, একটু শিক্ষক দেই। বাংলা ভাষা শেখার জন্য শিক্ষক আমরা দিতে চাই না। কিন্তু বাংলা কিন্তু আমার মায়ের ভাষা, মৌলিক ভাষা। কেউ যদি কোনো মাথা খাটিয়ে, অর্থাৎ বুদ্ধি দিয়ে কোনো কিছু করতে চায়, আবিষ্কার করতে চায়, তাহলে তার মায়ের ভাষা দিয়ে করতে হয়। আমরা জানি যে এই যে জগদীশ চন্দ্র বসু, উনি কিন্তু বিদেশে গিয়েছিলেন, ইংরেজি ভাষা অনেক চর্চা করেছিলেন, পরবর্তী পর্যায়ে দেশে ফিরে আসলেন, যে উনি বুঝতে পারলেন যে না, মার ভাষা ছাড়া উন্নতি করা সম্ভব না। উনি ফিরে আবার বাংলা ভাষার উপর অনেক উনি কাজ করেছেন। যেমন আমরা জানি মেঘনাদ বধ কাব্য লিখেছেন, অনেক সাহিত্যে তার অবদান আছে। তো সেরকমই পরিবার যদি এই ভাষার প্রতি দরদ থাকে, বোঝে, তাহলে আমরা কিন্তু আহ এটা সহজেই পরিবার থেকে আমরা শিখতে পারবো। তারপরে আমরা কি, একটু শিশু যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে সে কি যায়? বিদ্যালয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু সমাজের মধ্যে। তো বিদ্যালয়ে কি পায় ওই শিশুটি? বন্ধু পায়, শিক্ষক পায়। যদি বন্ধুরা যদি শুদ্ধ ভাষায় কথা বলে, তাহলে কিন্তু যেই শিশুটি স্কুলে ভর্তি হলো, পাঠশালায় ভর্তি হলো, তারা কিন্তু বন্ধুদের সঙ্গে শুদ্ধভাবে কথা বলবে, তাহলে সহজ হবে চর্চা। কারণ ভাষাটা বলা, যদি নাই বলি, এটা আমি সূত্র জানলাম কিন্তু বললাম না, তাহলে তো চর্চা হবে না। তাহলে চর্চার জন্য আমাদের বিদ্যালয়ে একটা দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে শিক্ষক, কারণ শিশুরা স্কুলে বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করে। শিক্ষকরা যদি, যারা শিক্ষকরা থাকবেন, তারা যদি এই যে শিশুদের সাথে, শিক্ষার্থীর সাথে
শুদ্ধ ভাষায় বাংলা কথা বলে, তাহলে কিন্তু বিদ্যালয়ে একটা পরিবেশ পাবে। তাহলে প্রথম পরিবেশ পরিবার, তারপর পরিবেশ বিদ্যালয়, তারপর পরিবেশ সমাজ। সমাজ কি? সমাজ এই বাংলা ভাষাকে লালন করতে হবে। তা আমরা একটু আগে বললাম যে বাংলা ভাষায় যদি এই বিদ্যালয়ে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তখন যদি সেখানে একটু যদি কারিকুলাম থাকে, একটা নীতিমালা থাকে, সে ভাষা ঠিক মতো বলতে পারে কিনা, জানে কিনা, তাহলে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার সময় একটা ভালো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে, তাহলে সহজ হবে। পাশাপাশি এই সমাজ কি করবে? প্রসার করবে। যেমন আমরা জানি, যদি খেয়াল করি বাংলা ভাষার সমাজ, যেমন যারা বাংলাদেশ বেতারে বা টেলিভিশনে খবর পাঠ করে, তারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, তাদেরকে কি নেওয়া হবে? নেওয়া হবে না। কারণ সেখানে একটা নীতিমালা আছে, খবর পাঠ করলে টেলিভিশনে হোক, রেডিওতে হোক, তাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তাহলে সরকারের একটা নীতিমালা থাকার জন্য যারা খবর পাঠ করছে তারা কিন্তু ঠিকই শুদ্ধ ভাষায় কথা বলছে। যেহেতু অন্য জায়গায় নীতিমালা সরকার এইভাবে চাপিয়ে দেয়নি, যার কারণে যেমন আমাদের সংসদের দ্বারা কথা বলেন, বা যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, যারা এই যে প্রশাসনে আছেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, তাদের যদি একটা নীতিমালা সরকার নিয়ম করে দিত, এই শিশুরা কি হবে? শিশুরা সামনে আদর্শ খুঁজে পাবে। যা একটা শিশু, কেউ হয়তো ডাক্তার হতে চাইবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হতে চাইবে, কেউ হয়তো রাজনীতিবিদ হতে চাইবে, কেউ হয়তো বিজ্ঞানী হতে চাইবে। তাহলে কি হবে? তার সামনে যখন দেখবে এই ডাক্তার সুন্দরভাবে বাংলা কথা বলে, এই ইঞ্জিনিয়ার সুন্দরভাবে বাংলা কথা বলে, তাহলে তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে। তাহলে একটা সমাজের একটা বড় দায়িত্ব। তো সমাজে দেখা যাচ্ছে যে সমাজ যদি এই দায়িত্বটা পালন করত, তাহলে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় যদি ভালো শিক্ষক থাকতো, তাহলে পরিবার থেকে, তাহলে আমরা উপর থেকেও এটা আমরা নিয়ম করে তৈরি করতে পারি, আবার আমরা পরিবার থেকেও নিয়ম করে করতে পারি। তাহলে আমাদের দুই দিক থেকে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের যেহেতু সমাজের পরিবর্তন আমাদের পক্ষে সম্ভব না, আমরা ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। তাহলে এই ৫টি কারণ আমি একটু ব্যাখ্যা করলাম যে বাংলা ভাষায় শুদ্ধভাবে না বলার কি কি কারণ